হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি এই মরশুমের একেবারে নতুন পদে নিয়ে করে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি এনেছি, কেউ কি জানো? হ্যাঁ, ওই যে নিচে সাদা সাদা দেখছো, এটা হচ্ছে ছাতু। এর আবার অনেক রকম নাম আছে। এটা এই মরশুমে প্রথম পেয়েছি। আর ওপরে ওটা হচ্ছে দেশি কাঁকরোল। 2-3টে বাড়িতে ছিল, ভাবলাম ওটা তার ভাজা পোড়া কিছুই হবে না, তো ভাবলাম না ছাতুর সাথে রান্না করে দিই। ছাতুটা আজকে চচ্চড়ি আকারে রান্না করবো, কারণ ছাতুর পরিমাণটাও কম। আচ্ছা চলো তাহলে রান্না করতে করতে বাকি গল্পটা হবে। তো আমি তেল আগে থেকে কড়াইতে দিয়ে রেখেছি। এবারে কি করবো, তেলটা গরম হয়ে গেছে, তো তেলে এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা দিয়ে আগে ভেজে নেবো ভালো করে। দিয়ে তারপরে এটাকে রান্না করবো। এটা ভাজা হয়ে গেলে তারপরে ছাতুটা কাঁকরোলটাও একসঙ্গে দিয়ে দেবো, তারপরে ভাজবো। কেমন? এটা অন্যভাবেও রান্না করা যায়, মাংসের মতো একদম যে মাংস যে পদ্ধতিতে রান্না করা হয় সেইভাবেও রান্না করা হয়। তার আগে কিন্তু ভেজে নিতে হবে। সে যেভাবেই রান্না করো না কেন, আগে কিন্তু ছাতুটাকে ভাজতে হবে। তো এটা মোটামুটি বেশি ভাজবো না পেঁয়াজটা, কারণ ছাতুটা দিলে আরও ভাজবে পেঁয়াজটা। এখন কী করবো, ছাতুটা এই কাঁকরোলটা আমি এখানে দিয়ে দেবো। এটা হচ্ছে ছাতুটা। আচ্ছা, এই ছাতুটার হচ্ছে আবার 2-3 রকমের নাম থাকে, কেমন? যে যার অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ভাষায় নাম থাকে। কেউ বলে শিব ছাতু, কেউ বলে দুর্গা ছাতু, আর কেউ বলে পরব ছাতু। তো আমাদের এদিকে সাধারণত এটাকে পরব ছাতুই বলে। তারপরে ওই বাঁকুড়া জেলার দিকে আমি দেখেছি, আমার একজন পরিচিত আছেন, তো উনি যখন মানে গত বছর এটা নিয়েছিলেন, তো উনি বলেছিলেন শিব ছাতু বলে। আবার ওখানকারই আবার একজন দিদি বলেছিলেন দুর্গা ছাতু। তো যাই হোক, যে যে পারে মানে নামে ডাকে, অনেক রকম নাম থাকে। হলুদ একটু অল্প একটু আমি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেবো। এটাতে কিন্তু জল বার হবে। এটা দেখতেই পাচ্ছ তোমরা সবাই, ছাতুটাতে জল বার হবে। এটাতে সুন্দর মশলা কষে মাংস যেভাবে রান্না করা হয়, আদা রসুন পেঁয়াজ যা যা মশলা লাগে মাংসতে, ওইভাবে রান্না করা হয়। এইভাবে একটু ভেজে নিতে হবে আগে, ভেজে নিয়ে তারপরে তুলে নিয়ে করে মাংসের মতো যেরকম মশলা কষানো হয়, মশলা কষিয়ে দিয়ে ছাতুটাকে আবার মশলার সঙ্গে ভালো করে সুন্দর করে কষাতে হবে, তারপরে রান্না করা যায়। একদম মাংসের কেউ কষা কষা খেতে পারে, কেউ ঝোল ঝোল খেতে পারে, যে তার পছন্দ মতো একদম। আর স্বাদ, দারুণ স্বাদ। তারপরে এটাকে আবার আলু একটু কেউ মেশাতে পারো। তো আজকে যেহেতু আমি আলু 2 রকম তরকারি করবো, এই জন্য ছাতুটায় আলু দেবো না। আলুর তরকারি করবো বলতে আমি এখানে ছোলা আর লাউ করে সেদ্ধ করে রেখেছি। এই যে ছোলা লাউ আর আলু মিশিয়ে করে সেদ্ধ করে রেখেছি, এটা লাউয়ের তরকারি করব। আর একটা হচ্ছে ডিম আর আলু সেদ্ধ করেছি, ওটাও ডিমের তরকারি করবো। আমি ডিম খাই না, আমার পছন্দ নয়, গন্ধটা আমি সহ্য করতে পারি না ডিমের। ওখানে ছেলে আর বাবা ওরা দুজনই খাবে। আমার ছেলে এত ডিম প্রিয়, মানে এত ডিমের ভক্ত, ওকে যদি 2-3টে একসঙ্গে ডিমটাও খেয়ে নেবে। কিন্তু বেশিটা তো মানে অ্যাট এ টাইম বেশি ডিমটা ভালো না, তাই না? সবার শরীর ঠিকভাবে নিতেও পারে না, কেউ আবার কেউ হজম করে দেয়, আবার কেউ করতে পারে না, শরীর গরম করে যায়। তো আমার ছেলের একটু শরীর গরম করে যায় বেশি খেলে, কিন্তু ও তো খেয়ে নেবে। কিন্তু খেয়ে নেবে মানে তো দেওয়া যায় না, ও কী বোঝে বাচ্চা। তো যাই হোক, ছাতুটা বেশ সুন্দরভাবে এরকম ভাজতে হবে, আরও একটু ভাজবে। কারণ যতক্ষণ এই যে জলটা বেরিয়ে গিয়ে একটু ভাজা ভাজা মতো বাদামি কালার হয়ে আসছে, ততক্ষণ ভাজতে হবে, ঠিক আছে? কারণ জল বার হলে ছাতুটা তখন মানে জল যদি বার হতে থাকে আর ছাতুটাতে যদি সরষে বাটা মিশিয়ে দিই, তাহলে কিন্তু স্বাদটা থাকবে না। তাই একটু আগে ভেজে নিতে হবে, কেমন? ছাতুটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি সরষের পেস্টটা তৈরি করে নিই। চলো, এই যে সরষের পেস্ট তৈরি করবো বলে এই যে জলটা নিয়ে নিয়েছি, জলটাকে হালকা একটুখানি গরম করে নিয়েছি। তারপরে আমি কী করবো, সানরাইজ সরষের গুঁড়োর প্যাকেটটা ব্যবহার করি। এই যে এটা একটুখানি ঢেলে নেবো জলের মধ্যে। বেশ ঝাঁঝালো, কিন্তু একদম বাড়িতে যেরকম সর্ষের গুঁড়ো হয়ে থাকে, মানে সর্ষে বাটা হয়ে থাকে, গুঁড়ো বলছি, কাঁচা সর্ষে গোটা সর্ষে বাটা হয়ে থাকে, যে ঝাঁঝ থাকে, এটাও বেশ ঝাঁঝ। তো একটু হালকা অল্প একটুখানি গরম জলে যদি এইটাকে পেস্টটাকে বানিয়ে নেওয়া হয়, তো বেশ সুন্দর করে তৈরি হয়। আর ওই ঝাঁঝটা যে একটা তেতো তেতো ভাবটা, ওটাও চলে যায়। তো এটা যদি আরও 10-15 মিনিট রেখে দেওয়া হয় খুব ভালো। আর আমি যেহেতু গরম জলে নিয়ে নিয়েছি, আর ছাতুটা করবো অল্প একটুখানি সর্ষে গুঁড়ো দিয়েছি, ওই জন্য বেশিক্ষণ রাখবো না। তো আমার পেস্টটাও তৈরি হয়ে গেছে। এবার চলো দেখি এখানে কী অবস্থা, ছাতুর কী অবস্থা। হ্যাঁ, ছাতুর প্রায় মানে ভাজা হয়ে এসছে। এই যে এবারে কী করবো, পেস্টটাকে ছাতুর মধ্যে ঢেলে দেবো। এবার সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করতে হবে, একটুখানি নাড়াচাড়া সুন্দরভাবে করতে হবে, যাতে ওই সর্ষের পেস্টটা ওই ছাতুর সঙ্গে সুন্দর করে ভালোভাবে মিশে যায়, ঠিক আছে? এবার অল্প একটু আঁচে একটুক্ষণ রাখতে হবে, অল্প একটু আঁচে, একদম আঁচটাকে কমিয়ে দিতে হবে। কেননা বেশি বেশি যদি জোরে আঁচটা জ্বলতে থাকে, তাহলে তো সঙ্গে সঙ্গে জলটা শুকিয়ে যাবে। এবার ওই যে সর্ষের যে পেস্টটা, ওটা তো সেদ্ধ হওয়ার টাইম পাবে না। এবার কী করবো, অল্প একটুখানি লবণ দিয়ে দেবো, অল্প একটুখানি। আমি ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, সেটা হয়তো আমি বলতে ভুলে গেছি কিছু। তো অল্প একটুখানি লবণ দিয়ে দেবো, ব্যাস। এবার জলটা একদম শুকিয়ে গেলে তারপরে এটা তুলে নেবো। তো চলো একটুখানি অপেক্ষা করি, তারপরে আবার তুলে আনবো এটা। এই যে দেখো, ছাতু তরকারিটা হয়ে এসছে, একদম জল শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবারে নামিয়ে নেবো কড়াই থেকে তরকারিটা, কেমন? তো আমি এক হাতে ধরে আছি ফোনটা, ওই জন্য আমি নামাতেও পারছি না। তো যাই হোক, আস্তে আস্তে করে নামাবো, আর রাখবো না কড়াইতে। কেমন তেল ছেড়ে দিয়েছে দেখেছো ছাতুটা? বেশ সুন্দর কিন্তু তেল ছেড়েছে, দারুণ রান্না হয়েছে। তেলটা এত সুন্দর ছেড়েছে, টেস্টটাও দারুণ হবে। এবারে নামিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। এই যে দেখো, এইটা তৈরি হওয়ার পর এরকম হয়েছে।
বেশ সুন্দর কিন্তু দেখতে হয়েছে, ঠিক আছে। স্বাদও তো খুব সুন্দর হয়, আর মানে যে যেমন রান্না করতে পারে, আমি আমার মতো করে রান্না করি, ঠিক আছে। আমি খুব যে পটু রান্নাকারী তা কিন্তু নয়, তো মোটামুটি ভালোই করি, খারাপ খুব একটা করি না। তো যাই হোক, এই হচ্ছে রান্না করার পরের অবস্থা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর কি বলো দেখি, এটা একদম সহজ রান্না, তোমরা তো দেখলে, মানে কোনো ঝামেলা নেই, জাস্ট একটুখানি 2-5 মিনিট হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে দুপুরবেলা তাহলে এইগুলো হচ্ছে মেনু। ডিম আলুর তরকারি করবো, আর লাউ ছোলা আর আলু দিয়ে করে একটা মাখা মাখা তরকারি করবো, আর ছাতুর তরকারি। বেশ, চলো তাহলে, সবাইকে টাটা।